Morning to everyone. Today we are going to learn the Carnot cycle, mainly Carnot cycle. So, to learn Carnot cycle, we need to learn some basic things, some idea regarding the Carnot cycle, because we know the Carnot cycle is a cyclic process. এর জন্য আমাদের কি করতে হবে, সাইক্লিক প্রসেসটা সম্পর্কে একটু রিভিউ। অবশ্য আমরা লাস্ট সেমিস্টারে সাইক্লিক প্রসেসটা একটু পড়েছিলাম থার্মোডাইনামিক্সের ফার্স্ট চ্যাপ্টারে। সেখানে বিভিন্ন ধরনের প্রসেস পড়েছি, সাইক্লিক প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস, সরি অ্যাডিয়াবেটিক প্রসেস অথবা আইসোথার্মাল প্রসেস। সেই প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে এখন একটু মনে করতে হবে, কারণ এই কার্নোট সাইকেল পড়তে গেলে আমাদের এই প্রসেসগুলো অবশ্যই লাগবে। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, তারপরে আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তারপরে আইসোথার্মাল কম্প্রেশন, এই বিষয়গুলো একটু তোমাদেরকে মনে করতে হবে। তাই যদি মনে করতে না পারো তাহলে কিন্তু এই কার্নোট সাইকেলটা বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে। তবে আমি চেষ্টা করব যে যখন আমরা ওই অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বা এই কার্নোট সাইকেলটা পড়াবো সেই সময় যেন ওই প্রসেসগুলো একটু মনে করাই দেওয়ার জন্য। তোমাদের কতটুকু মনে আসে না আসে তা আমি চেষ্টা করব একটু মনে করাই দিতে। তাহলে আর কি কি লাগবে আমাদের, সাইক্লিক প্রসেস এটা অবশ্যই শিখতে হবে। তারপরে আছে হিট ইঞ্জিন। আসলে হিট ইঞ্জিনটা কি, যে এই একটা হট সাবস্ট্যান্স, কোনো একটা হট সোর্স থেকে কি হয়, অটোমেটিক্যালি এনার্জি লোয়ার টেম্পারেচার বা একটা হট সাবস্ট্যান্স থেকে কোল্ড সাবস্ট্যান্সের দিকে এনার্জি স্পন্টেনিয়াসলি প্রোভাইড করে, সাপ্লাই করে বা স্পন্টেনিয়াসলি ফ্লো করে। তাহলে এই যে যে এনার্জিটা স্পন্টেনিয়াস কোনো প্রসেস এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, যে তাহলে যদি অটোমেটিক্যালি ওই এনার্জিটা ফ্লো করে তাহলে ওই এনার্জি দিয়ে আমরা কিছু একটা কাজ করতে পারি। তাহলে এই আইডিয়াটাকে কাজে লাগাইয়া একটা ইঞ্জিন তৈরি করা হয়েছে এবং অধিকাংশ ইঞ্জিনে কিন্তু এইভাবে চলে। আবার কোনো কোনোটা যে আমরা উল্টোভাবে কাজ করি, যে কিছু পরিমাণ এনার্জি দিয়ে ওই ইঞ্জিনটাকে কাজ করাই। তাহলে সেক্ষেত্রে ওই হিট ইঞ্জিন একভাবে কাজ করে আর অন্য অন্য ইঞ্জিনগুলো আমরা কিছু এনার্জি বার্ন করে, সরি এনার্জি বার্ন করে না, ফুয়েল বার্ন করে কিছু এনার্জি তৈরি করে তারপরে এই ইঞ্জিনটাকে রান করি। আসলে ফাংশনটা ওই হিট ইঞ্জিন বা অন্য যে কোনো ইঞ্জিন মোর অর লেস সেম। তাহলে আমরা তারপরে দেখব যে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। আসলে এফিসিয়েন্সিটা মানেটা কি, যে আমরা যে পরিমাণ হিট ওই ইঞ্জিনটায় সাপ্লাই করি আর যে পরিমাণ কাজ আউটপুট হিসেবে পাই, এটা কখনোই সমান হয় না। কারণ কি, দুনিয়াতে এমন কোনো ডিভাইস আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটা 100% এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করতে পারে। মানে আমাদের যেইটা দরকার, যেমন আমি লাস্ট সেমিস্টারে বলেছিলাম ওই লাইট জ্বলে, ঘরের মধ্যে লাইট জ্বলে, সেখানে আমরা দিচ্ছি ইলেকট্রিক এনার্জি। তাহলে সেই ইলেকট্রিক এনার্জি কি হয়, লাইট তৈরি করে। আসলে আমরা চাই যে এটা 100% লাইটে কনভার্ট হোক, কারণ ওইখান থেকে আমরা শুধু আলো চাই। কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোনো লাইট বাল্ব অথবা এরকম কোনো ডিভাইস তৈরি করতে পারি নাই যেটা 100% এফিসিয়েন্ট, দ্যাট মিনস ইলেকট্রিসিটি যতটুকু দিব ততটুকুই এসে লাইটে কনভার্ট হবে। আসলে এখানে হচ্ছে কি, তুমি যদি লাইটটাকে ধরো, টাচ করো, তাহলে তুমি দেখবা যে লাইটটা গরম হয়ে আছে। তো এই গরম হয়ে যাওয়াটা মানে কি, যে এইখানে কিছু পরিমাণ এনার্জি, তার মানে যে ইলেকট্রিসিটি আমরা দিচ্ছি সেই এনার্জি কিছু পরিমাণ হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কিছু এনার্জি লস হচ্ছে, বাকিটা আমরা লাইট হিসেবে পাচ্ছি। তাহলে দ্য রেশিও রেশিও বিটুইন, যে আমরা যে পরিমাণ আলো পাচ্ছি এবং যে পরিমাণ এনার্জি, মানে আলো হিসেবে আমরা যে এনার্জি পাচ্ছি সেই এনার্জি এবং যে এনার্জিটা আমরা সাপ্লাই করেছি তার রেশিওটা হলো এফিসিয়েন্সি। মানে যে 100% তো হওয়া সম্ভব না, কারণ আমরা বলেছি যে কিছু পরিমাণ এনার্জির মধ্যে লস হচ্ছে। তাহলে সেই লসটা বাদ দিয়ে যতটুকু তার পরিমাণটা কত সেটাই হলো আমাদের এফিসিয়েন্সি। এরপরে আসবে কার্নোট সাইকেল। তারপরে কার্নোট সাইকেল আমাদের চারটা প্রসেস থাকবে। সেই চারটা প্রসেস মানে করে শেষ হয়ে একটা সাইক্লিক প্রসেসের মাধ্যমে আমরা আবার ইনিশিয়াল স্টেজে ফিরে আসব। এরপরে দেখব যে একটা সাইকেলে, এই কার্নোট সাইকেল থেকে আমরা কত পরিমাণ কাজ পাই অথবা নেট ওয়ার্ক ডান ইন ওয়ান সাইকেল,
এরপরে আসবে যে নেট হিট অ্যাবজর্বড ইন ওয়ান সাইকেল, মানে একটা সাইকেল সম্পন্ন হলে কতটুকু কাজ সম্পন্ন হয় এবং টোটাল কতটুকু কাজ, সরি, হিট অ্যাবজর্ব ইন দ্য ওয়ান সাইকেল, এক সাইকেলে কতটুকু হিট এনার্জি অ্যাবজর্ব হয় তাই আমরা দেখব। তাহলে লেটস স্টার্ট উইথ দ্য সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেস মানে হলো, দেখো খুবই সহজ জিনিস, যে অনেকগুলো ঘটনা হচ্ছে, মনে করো, জাস্ট এ সেকেন্ড, হ্যালো, হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি, আপনি কি বলছেন? আচ্ছা, 37 ব্যাচ, আচ্ছা। পরে এখন আমার ক্লাস চলছে, তো আমি ক্লাস শেষ করে তারপর তোমার সাথে কথা বলবো। সেটা একটা 12টা একটার পরে। না না, আজকে এখন আমি এই সময়ে যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমি কোনোদিনই নিতে পারবো না। এই সময় আমি অলরেডি ক্লাসে এনগেজড আছি। এই ক্লাসটা তোমাদের হবে না, রুটিনটা চেঞ্জ করে বা এই ক্লাস বাদ দিয়ে আমি অন্য জায়গায় ক্লাস নিব। ঠিক আছে? হুম। তুমি কি ছিয়ার? তুমি ছিয়ার? আচ্ছা, তুমি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই সিআর এর নাম্বারটা দিয়ে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ। সরি, আমার ওই আরেক ব্যাচের, এখন আমি বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস নিতে নিতে অস্থির হয়ে যাব। ফিজিক্স ক্লাস পড়াতে হবে আমাকে এখন ইসের, তো কারণ ফিজিক্যাল কেমিস্ট্রির মানুষ, ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে, তো সেই ক্ষেত্রে ফিজিক্স পড়াইতে দিয়েছে আমাকে, কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের। কারণ ফিজিক্সের যে ম্যাডাম ছিল উনি এই করতে, হায়ার স্টাডিজ করতে স্পেন চলে যাচ্ছেন, যে কারণে এই মুহূর্তে জাস্ট কাজ চালিয়ে নেওয়া। তো তোমাদের এই রুটিনের সাথে ওভারল্যাপ হয়ে গেছে তাদের রুটিন। আমি বলছি এই সময় আমি এই ক্লাসে এনগেজড আছি, এই ক্লাস নিতে পারবো না, দরকার হয় অন্য জায়গায়, অথবা এই ক্লাসটা পুরোটাই ক্যান্সেল করে দিব। আচ্ছা, তাহলে হোয়েন এ সিস্টেম আন্ডারগোজ এ সিরিজ অফ চেঞ্জ, যখন কোনো একটা সিস্টেম অনেকগুলো সিরিজ অফ চেঞ্জ, সেটা একবার এক্সপ্যান্ড হবে, একবার একবার কম্প্রেস হবে, তারপরে মানে এরকম অনেকগুলো প্রসেসের মাধ্যমে যদি আবার ইনিশিয়াল স্টেজে ফিরে আসে, তাহলে এই যে ঘটনা, এই প্রসেসটাকে আমরা বলবো সাইক্লিক প্রসেস। when a system undergoes a series of change and at the end returns to its original state, যদি প্রাথমিক যে অবস্থাটাই ছিল বা প্রাইমারি যে স্টেজটা ছিল সেই স্টেটে যদি আবার ফিরে আসে, ইট ইজ said to have completed a cycle। মানে আমাদের সাইকেল যে কথা বলি, ওই মোটর সাইকেল বলো আর বাইসাইকেল বলো, প্রত্যেকটা সাইকেলের কি হয়, যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যদি শুরু কর, ঘুরে আবার ঠিক একই পয়েন্টে ফিরে আসে। তাহলে এই কারণেই কিন্তু এই টার্মটা আসছে যে সাইক্লিক প্রসেস, যে সাইকেলের যে চাকাটা সার্কুলার, সেই সার্কুলার প্রসেসটাই এখানে আমরা হয়তোবা সার্কুলার দেখব না, আমরা দেখব একটা রেক্টাঙ্গুলার, তারপরেও কিন্তু সেই ইনিশিয়াল স্টেজে ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে দ্য হোল প্রসেস কম্প্রাইজিং দ্য ভেরিয়াস চেঞ্জেস ইজ টার্মড অ্যাজ এ সাইক্লিক প্রসেস। মানে এই যে যে প্রসেসটা বললাম, যে ইনিশিয়ালি কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়ে অনেকগুলো সিরিজ প্রসেস কমপ্লিট করে আবার যদি সেই ইনিশিয়াল স্টেজে ফিরে আসে, then we will consider that process as cyclic process. Since the internal energy of a system depends upon its state, it stands to reason that in cyclic process the net change of energy is zero. মানে এখন তুমি যদি তোমার বাসা থেকে ইউনিভার্সিটি আসতে চাও, আবার ইউনিভার্সিটি থেকে ঘুরে 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 তুমি আবার বাসায় চলে গেলা, ফিজিক্সের ভাষায় আমরা যেটাকে কাজ বলি, আসলে যে এখন তোমার যদি তুমি বাসার থেকে ঘুরে, বাসার থেকে আবার ইউনিভার্সিটি গেলা, ইউনিভার্সিটি থেকে ব্যাক করে আবার বাসায় গেলা, তাহলে তোমার নেট ডিসপ্লেসমেন্ট একদম জিরো। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়, দেন দ্য ওয়ার্ক ডান ফ্রম দ্য ল অফ ফিজিক্স ইজ কনসিডার্ড অ্যাজ জিরো। তাহলে এইখানেও আমরা যে ধরবো যে টোটাল যে ইনিশিয়াল স্টেজ থেকে বা স্টেট থেকে যদি আবার ফাইনালি সেই একই পয়েন্টে ফিরে আসে, দেন দ্য নেট চেঞ্জ অফ এনার্জি, net change of energy is zero, or
we can say that work done by the system during all these chains should be equal to the heat absorbed by the system. মানে আমরা এই যে সিস্টেমটা করছি, সাইক্লিক প্রসেসের কথা বলছি, তাহলে এখানে কাজ কতটুকু সম্পন্ন হবে, যে এর ভিতরে যদি কোনো পরিমাণের হিট অ্যাবজর্ব হয় তাহলে ঠিক ততটুকুই কাজ সম্পন্ন হবে। তো ফিজিক্সের কথায় আমরা সরাসরি বলি কি, জাস্ট ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইজ জিরো দেন ওয়ার্ক ডান ইকুয়াল এফ এক্স, তাই না? এফ হলো ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয় দেন উই ক্যান কনসিডার দ্যাট দ্য ওয়ার্ক ডান ইকুয়াল জিরো। তো এখানে আমাদের এই প্রসেসটা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সেম হলেও তার মাঝে আমাদের কিছু কি হবে, যে রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস, সেখানে আইসোথার্মাল প্রসেস, সেখানে কিছু পরিমাণ হিট এনার্জি অ্যাবজর্ব বা হিট এনার্জি রিলিজ করার স্কোপ থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে তাই হবে এর ওয়ার্ক ডান। We can say that the work done by the system during all these changes should be equal to the heat absorbed by the system. Delta E equal 0 equal Q minus W or Q equal W. তাহলে এইটা হলো আমাদের সাইক্লিক প্রসেসের সিম্পল একটা জিনিস। এখন আমরা চলে যাই যে হিট ইঞ্জিনটা কি জিনিস। আমি একটু সামান্য একটু বলেছি যে দেখো, দ্য ফ্লো অফ হিট ফ্রম এ হটার বডি টু এ কোল্ডার বডি ইজ এ স্পন্টেনিয়াস প্রসেস, যেটা আমরা লাস্ট 2-3টা ক্লাসে বলেছি যে স্পন্টেনিয়াস প্রসেস, র্যান্ডমনেস, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়েছি। সেখানে বলেছিলাম যে হাই তাপমাত্রা বিশিষ্ট কোনো বস্তু থেকে সহজেই তাপ নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে ধাবিত হয়, দ্যাট ইজ স্পন্টেনিয়াস প্রসেস। মানে হলো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, যেটা তোমার অন্য কোনো কিছুই লাগবে না, তাহলে স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এখন আমরা যে ওই যে পানি বিদ্যুৎ উৎপন্ন করি বা জল বিদ্যুৎ যাই বলো না কেন, এই যে জল বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে কি হয়, অনেক উঁচুতে একটা বাঁধ দেয়া হয়, যে পাহাড় থেকে যে পানিটা আসে সেই পানিটাকে আটকে দিয়ে একটা অনেক উঁচু বাঁধ দেওয়া হয়। সেই বাঁধ থেকে পানিটাকে খুব সরু একটা দিয়ে পাইপ দিয়ে অথবা সরু একটা ছিদ্র দিয়ে অনেক নিচে একটা টারবাইন, একটা চাকা, সেই চাকার উপরে ফেলা হয় যাতে চাকাটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, অনেক স্পিডে ঘুরে। তাহলে এই চাকাটাকে ঘোরাতে পারছে কেন? কারণ হলো কি, যে এই যে পানিটা অনেক উঁচুতে একটা এনার্জি ছিল, সেই এনার্জিটা যখন তুমি নিচের দিকে ওই পানিটাকে মানে ফেলতেছো ওই টারবাইনের উপরে, তাহলে ওই এনার্জিটা টারবাইনটাকে ঘোরাতে পারছে। তাহলে এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস। তুমি স্পন্টেনিয়াস প্রসেসটা মানে হলো যে তোমাকে এই পানিটা আটকে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক বড় বাঁধ দিতে হয়েছে। তো এটা কিছু লস, বাট আমরা সেটা বলছি না। আমরা বলছি যে ওই যে পানির মধ্যে যে এনার্জিটা স্টোর আছে, সেই এনার্জিটা যখন নিচে টারবাইনের উপরে পড়ছে, সেই টারবাইনটাকে ঘোরাতে পারছে। তাহলে এই যে প্রসেস, এটা কিন্তু একটা স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে আমরা সবসময় বলি কি, যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ খুব সহজেই বা হিট স্পন্টেনিয়াসলি ফ্লো করবে। তাহলে যদি কোনো একটা ঘটনা স্পন্টেনিয়াস হয়, the heat that flows out spontaneously can be used to do work with the help of a suitable device. তাহলে ওই যে আমি এখানে টারবাইনের কথা বলেছিলাম, টারবাইন বলেছি ওই পানি বিদ্যুৎ উৎপন্ন করার জন্য যে টারবাইনটা, সেটা হলো একটা স্পেসিফিক ডিভাইস। আর আমরা অন্য ধরনের অনেক ডিভাইস তৈরি করতে পারবো। তাহলে সেই ভিন্ন ভিন্ন ডিভাইসের ব্যবহার করে আমরা ওই স্পন্টেনিয়াস প্রসেস থেকে যে এনার্জিটা পাবো, we can use that energy to perform some other work. মানে আমরা স্পন্টেনিয়াস প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, কিছু পরিমাণ হিট অটোমেটিক্যালি হটার বডি থেকে লোয়ার বডিতে ট্রান্সফার হচ্ছে, দেন উই ক্যান গেট দ্য এনার্জি, উই ক্যান ইউজ দিস এনার্জি বাই সাম ডিভাইস, কিছু যন্ত্র অথবা কিছু একটা পার্ট, যার সাহায্যে আমরা ওই এনার্জিটাকে কাজে লাগাইয়া কোনো একটা কাজ করতে পারি, অন্য একটা মানে ওই এনার্জিটাকে ব্যবহার করে কোনো একটা কাজ করতে পারি। তাহলে এখন যেই ডিভাইসের সাহায্যে ওই স্পন্টেনিয়াস প্রসেসের এনার্জিটাকে কালেক্ট করে অন্য একটা কাজ করা সম্ভব হবে, সেই ধরনের ডিভাইসকে আমরা বলবো
হিট ইঞ্জিন। দেখো, এ মেশিন হুইচ ক্যান ডু ওয়ার্ক বাই ইউজিং হিট দ্যাট ফ্লোস আউট স্পন্টেনিয়াসলি ফ্রম এ হাই টেম্পারেচার সোর্স টু এ লো টেম্পারেচার সিঙ্ক ইজ কল্ড হিট ইঞ্জিন। মানে উচ্চ তাপমাত্রার কোনো উৎস থেকে তাপ নিম্ন তাপমাত্রার কোনো বস্তুতে যে মানে a machine which can do work by using heat that flows out spontaneously from a high temperature source to a low temperature sink। এই যে দেখো একটা ফিগার দেখানো হয়েছে, এই যে একটা উচ্চ তাপমাত্রার উৎস, মনে করো পানিটাকে আমরা বয়েল করছি, বয়েল করলে কোনো একটা ডিভাইসের মাধ্যমে সে আমরা ওই যে আমাদের দেশে এখনো কি কয়লার আছে কিনা, কয়লার রেল মনে হয় নেই, আমাদের দেশে এখন বেশিরভাগই ডিজেলের। তো যাই হোক, ইন্ডিয়াতে এখনো বেশ কিছু ওই যে কয়লার এই পাওয়া যায়, মানে ট্রেন পাওয়া যায়। তাহলে সেখানে কি করে, ওই স্টিম ইঞ্জিনই ব্যবহার করে ওখানে ওরা। তো সেখানে যে ওই কয়লাটাকে বার্ন করা হয়, কোল যে আমরা বলি, সেই কোলটা আসলে কার্বন। তাহলে কার্বনকে নিশের সাথে অক্সিজেনে যখন বার্ন করা হয়, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড আর কিছু পরিমাণ এনার্জি তৈরি হয়। সেই এনার্জি দিয়ে অনেক বড় একটা স্টিম কন্টেইনার, বড় একটা আছে, মানে কন্টেইনার আছে, তার ভিতরে প্রচুর পানি দেওয়া থাকে। সেই পানিটাকে বয়েল করে, বয়েল করলে সেখান থেকে এখন এই যে তাপটা উৎপন্ন হলো, তাহলে এই পানিটাকে যদি কোনো মানে ডিভাইসের মধ্যে দিয়ে, মানে ওই উচ্চ তাপের পানি বা জলীয় বাষ্প যেটা, সেই বাষ্পটাকে যদি তুমি অন্য কোনো একটা ঠান্ডা ডিভাইসের দিকে নিতে চাও, মানে একটা টেম্পারেচার অনেক বেশি হাই আর একটা টেম্পারেচার অনেক লো, সেক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু তাপ ওই উত্তপ্ত বস্তু থেকে কোল্ড বস্তুতে ট্রান্সফার হবে। তাহলে এই মাঝখানে যে প্রসেসটা, মাঝখানে একটা ইঞ্জিন আছে, একটা ডিভাইস আছে, যেইটার মাধ্যমে কি হয়, কন্টিনিউয়াসলি ওই এগুলো মানে টারবাইনের মতো অথবা চাকা বলি, সে চাকাগুলো কন্টিনিউয়াসলি হুইল, সে হুইলটাকে ঘোরাতে সাহায্য করে। তাহলে এই যে একটা হট সোর্স, হিট সোর্স, একটা উচ্চ তাপমাত্রার বস্তু, সেখান থেকে কিছু যখন স্পন্টেনিয়াস প্রসেসে এনার্জিটা সাপ্লাই হবে, দেন বাই সাম ডিভাইস দ্য এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড। সো এই যে এনার্জিটা, এই যে একটা ডিভাইস, সেই ডিভাইস কি করছে, কিছু পরিমাণ এনার্জি ব্যবহার করে একটা কাজ সম্পন্ন করছে, একটা নির্দিষ্ট পরিমাণ কাজ। সেই কাজ থেকে আমরা যে আর বাকি যেটুকু, যেটা কাজে কনভার্ট করতে পারলো না, সেইটা যে একটা সিঙ্ক, মানে কোল্ড সিঙ্ক অথবা মানে লো টেম্পারেচার সিঙ্ক, যেটা আসলে ওই তাপটা এক্সট্রা যে তাপটা ছিল, সেই তাপটা এই যে এই লো, নর্মালি এই যে স্টিম ইঞ্জিনের জন্য হয় কি, যে এটা ইনভায়রনমেন্টে ছেড়ে দেয়, মানে সারাউন্ডিংসে। কারণ ওইখানে যে তাপটা উত্তপ্ত মানে যেটা ব্যবহার করছে, তাহলে এখানে যে সোর্স, সেই সোর্স থেকে যে ইঞ্জিন যে কাজ করছে, কাজ করার ফলে এতটুকু পরিমাণ কাজ করলো, আর বাকি অংশটা এটা মানে সারাউন্ডিংসে অথবা এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। তাহলে এই যে প্রসেস, এই পুরো প্রসেসটাকে আমরা বলছি হিট ইঞ্জিন। A heat engine takes heat energy from the high temperature reservoir and converts some of it into work। মানে যেটা বললাম যে এই হিট ইঞ্জিনটা কি করে, একটা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে এবং সেখান থেকে কি হয়, নিম্ন তাপমাত্রার বস্তুতে কিছু পরিমাণ কাজ সম্পাদন করে এবং বাকি অংশটা একটা রিজার্ভারে করে দেয় বা লো টেম্পারেচার সিঙ্কে ছেড়ে দেয়, reservoir, and convert some of into work, returning the unconverted heat। যেটা আসলে কোনো কাজে কনভার্ট করতে পারছে না, সেটা কোথায়, একটা লো টেম্পারেচার সিঙ্কে ছেড়ে দেয়। এ বেসিক হিট ইঞ্জিন ইজ, এটা দেখানো হয়েছে, ইট টেকস হিট ফ্রম দ্য বয়লার হাই টেম্পারেচার সোর্স, কনভার্ট সাম হিট টু ওয়ার্ক and returns the unused heat to the surroundings, low temperature sink। A heat engine running on a periodic cyclic process can yield work continuously। তাহলে এই যে প্রসেসটা, এখন কোনো একটা ডিভাইস বা কোনো একটা মাধ্যমে যদি আমরা কন্টিনিউয়াসলি এই সোর্সটা হাই টেম্পারেচারে রাখতে পারি এবং আমাদের এই যে রিজার্ভারটা, এটা যদি
সবসময় লো টেম্পারেচারে রাখতে পারি, দেন উই ক্যান কন্টিনিউ দ্য ওয়ার্ক কন্টিনিউয়াসলি, মানে সারাক্ষণ এই কাজটা করা সম্ভব হবে, এবং এটাকে একটা আমরা সাইক্লিক প্রসেসের মধ্যে নিয়ে আসতে পারবো, এবং তখন সেটাকে মানে কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকবে। তাহলে এখন এফিসিয়েন্সি আমি এখান থেকেই বলি, যে নেক্সট স্লাইডে যে এফিসিয়েন্সি বলবো। তো এখানে আমরা দেখলাম কি, এখান থেকে অনেক বড় অথবা অনেক বেশি পরিমাণে একটা এনার্জি আমরা এখানে পাচ্ছি। তাহলে সেই বেশি এনার্জি আর কিছু পরিমাণ, মনে করো 10%, 20%, 30%, 50%, যতটাই হোক না কেন, যে এর একটা নির্দিষ্ট পরিমাণ কাজে রূপান্তরিত হচ্ছে বা কাজে কনভার্ট করছে, আর বাকি অংশটা এই যে এখানে এনভায়রনমেন্টে অথবা সারাউন্ডিংসে ছেড়ে দিচ্ছে। তাহলে এই অ্যামাউন্টটা লস হচ্ছে। তাহলে আমরা যে পরিমাণ এনার্জি দিচ্ছি এবং যে পরিমাণ কাজে কনভার্ট হচ্ছে, এই দুইটার রেশিও, আসলে রেশিওটা হবে ছোটটা উপরে এবং যেটা আমরা দিচ্ছি সেটা অনেক বড় নাম্বার। তাহলে দ্য রেশিও অফ কনভার্সন, দ্য যে পরিমাণ এনার্জিটাকে কাজে কনভার্ট করতে পারে, অ্যান্ড দ্য হিট এনার্জি সাপ্লাইড ফ্রম দ্য হট সোর্স, যে উত্তপ্ত বস্তু থেকে যে পরিমাণ তাপ দিতে পারে। তাহলে যে পরিমাণ কাজে কনভার্ট হচ্ছে এবং যে পরিমাণ হিট সাপ্লাই হচ্ছে, এই দুইটার রেশিওকেই আমরা বলবো এফিসিয়েন্সি, এবং এটাকে 100% হিসেবে বা পার্সেন্ট হিসেবে হিসাব করা হয়। দেন ইউ নিড টু মাল্টিপ্লাই উইথ সাম উইথ 100 টু গেট দ্য পার্সেন্টেজ। সো তাহলে আমরা এখানে যদি মনে করো 50 কিলোজুল এনার্জি দিলাম, 50 কিলোজুল এনার্জি তার কনভার্ট হচ্ছে 20 কিলোজুল, মনে করো এনার্জিতে কনভার্ট মানে ওয়ার্কে কনভার্ট হচ্ছে। তাহলে আর বাকি 30 কিলোজুল আমরা ইউজলেস হিসেবে পাচ্ছি। তাহলে এটা সেই ক্ষেত্রে এখন সাইক্লিক ইঞ্জিন বা কার্নোট ইঞ্জিনে যেটা হয়, যে আসলে এই যে 30 জুল যে এনার্জি পাচ্ছি, সেই এনার্জিটাকে আবার এই সোর্সের সাথে কানেক্ট করা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হিট মানে এনার্জিটা, এক্সট্রা যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা লসটা অনেক কম হবে। তো তার জন্য আমাদের একটা আইডিয়াল প্রসেস, কার্নোট কি কার্লোস কার্নোট নাকি জানি একটা নাম বলছিলাম, আচ্ছা সাডি কার্নোট, আচ্ছা সাডি কার্নোট, উনি এটা আবিষ্কার করছেন, যে কারণে তার নাম অনুসারে এটা কার্নোট সাইকেল বলা হয়। তাহলে এই যে আমরা বললাম যে 20 কিলোজুল এনার্জি ওয়ার্কে কনভার্ট হচ্ছে আর বাকি 30 কিলোজুল এখানে চলে যাচ্ছে, তাহলে we have supplied 50 kilojoule of energy and we are getting work of only 20 kilojoule. In that case we are getting the efficiency 20 out of 50 multiplied by 100, that means that will be 40% of efficiency of this engine. তাহলে এই হলো আমাদের এফিসিয়েন্সি, কোনো একটা হিট ইঞ্জিনে কি পরিমাণ এনার্জি ওয়ার্কে কনভার্ট করতে পারবে, দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ এফিসিয়েন্সি। সো যা বলেছি সেটা একটু দেখো এখানে আছে কিনা। দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক অবটেইনড ইন এ সাইক্লিক প্রসেস, যে একটা সাইক্লিক প্রসেসে যে পরিমাণ কাজ সংঘটিত হবে, টু দ্য হিট টেকেন ফ্রম দ্য হাই টেম্পারেচার রিজার্ভার, মানে হাই টেম্পারেচার রিজার্ভার থেকে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করবে অথবা নেবে, তার কত পরিমাণ সে কনভার্ট করবে, মানে ওয়ার্কে কনভার্ট করবে, দ্যাট ইজ কনসিডার্ড অর দ্যাট ক্যান বি রেফার্ড অ্যাজ দ্য এফিসিয়েন্সি অফ দ্য হিট ইঞ্জিন। নো হিট ইঞ্জিন, নো ম্যাটার হাউ ওয়েল কনস্ট্রাক্টেড, ক্যান কনভার্ট অল দ্য হিট ফ্রম হাই টেম্পারেচার রিজার্ভার ইনটু ওয়ার্ক। মানে দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোনো হিট ইঞ্জিন বা এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব হয়নি যেটা যে পরিমাণ তাপ অথবা যে পরিমাণ এনার্জি রিজার্ভার থেকে অথবা হাই টেম্পারেচার সোর্স থেকে গ্রহণ করছে, সেটা 100% কাজে রূপান্তরিত করতে পারছে। তাহলে এরকম কোনো ইঞ্জিন আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। তাহলে such an engine would be 100% efficient, যদি এটা সম্ভব হতো, তাহলে 1 out of 1 মানে 100% আমরা পেতাম। তাহলে সেক্ষেত্রে আমরা আজ পর্যন্ত এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারি নাই যা দিয়ে আমরা 100% কাজ
পেতে পারি। স্যাডি কার্নোট ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু রিয়ালাইজ দিস অ্যান্ড ডিডিউস অ্যান এক্সপ্রেশন শোয়িং দ্য লিমিটেশনস অফ হিট ইঞ্জিন। তাহলে লিমিটেশনগুলো কি কি আছে না আছে সেগুলো আমরা দেখবো একটু একটু করে। তাহলে এখন আমরা চলে যাই কার্নোট সাইকেল, যে কার্নোট সাইকেলটা কি জিনিস, যে সেই কার্নোট সাইকেলটা ইউজ করে কি হবে এবং কিভাবে কাজ করে সেগুলো আমরা ভিন্ন ভিন্ন স্টেপে দেখব। তাহলে আগে একটু দেখাই আমি, এই যে একটা আছে সাইকেল, দ্য কার্নোট সাইকেল। কার্নোট সাইকেল কম্প্রাইজেস 4 অপারেশনস অর প্রসেস, মানে চারটা ভিন্ন প্রসেসের মাধ্যমে একটা ইনিশিয়াল পয়েন্ট, মনে করো এই যে একটা ইনিশিয়াল পয়েন্ট, এবং আমরা একটা 1 মোল অফ আইডিয়াল গ্যাস নিলাম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ক্লোজড কন্টেইনার নেই অথবা আইসোলেটেড কন্টেইনার নেই, সেক্ষেত্রে আইসোথার্মাল এক্সপ্যানশন বা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, আইসোথার্মাল কম্প্রেশন, মানে কখনো একটা গ্যাস যদি আমরা নেই সেই গ্যাসটাকে থার্মালি যদি আইসোথার্মালি যদি এক্সপ্যান্ড করি তাহলে কি হবে, যে এক্সপ্যান্ড করতে গেলে এই দেখো প্রেসার, এটা হলো প্রেসার, এটা হলো ভলিউম, তাই না? আমরা 1 মোল অফ গ্যাস নিয়েছি, তাহলে 1 মোল অফ গ্যাসের টেম্পারেচার মনে করো T2 টেম্পারেচার আছে এখন, আর ভলিউম আছে V1 এবং প্রেসার আছে P1 এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে যদি একটা গ্যাস 1 মোল অফ গ্যাস আছে, এখন এই গ্যাসটাকে যদি আমরা এর ভলিউমটাকে বৃদ্ধি করতে চাই বা ভলিউমটাকে বৃদ্ধি করি, দেন হোয়াট উইল হ্যাপেন, মানে আমরা চাই যে প্রেসারটা কি হবে, মানে টেম্পারেচার উইল বি সেম, মানে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস লাস্ট সেমিস্টারে যেটা বলেছিলাম যে if there is any process where no temperature change, মানে এইখানের যে টেম্পারেচার আছে কোনো একটা মানে চেঞ্জের পরেও তার টেম্পারেচার সেম থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা গ্যাসকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করতে চাই, হোয়াট উই নিড, কারো কোনো আইডিয়া আছে যে আমরা যদি কোনো একটা গ্যাসকে আইসোথার্মালি মানে তার তাপমাত্রা আমরা বাড়াতে পারবো না, তাহলে ওই গ্যাসটাকে আমরা ভলিউমটা বাড়াতে চাই, আমাদের কি করতে হবে? কারো কোনো আইডিয়া আছে? হ্যাঁ আমি বলি, তাহলে কোনো একটা গ্যাসকে যদি আমরা আইসোথার্মালি, স্বাভাবিকভাবে চিন্তা করো যে আমরা এইটা টেম্পারেচারটা এখন চিন্তা করছি না, এটা আইসোথার্মাল বলছি না, নর্মাল চিন্তা করো তাহলে এটা বের করতে পারবা। তবে আইসোথার্মালি তখন কি হবে সেটা তখন ইজিলি চিন্তা করতে পারবা। মনে করো আমরা একটা নির্দিষ্ট পরিমাণের গ্যাস নিয়েছি, একটা সিলিন্ডারে গ্যাস আছে, তাহলে গ্যাসটার ভলিউমটা যদি বাড়াতে চাই বা ভলিউম বাড়াই দিলাম, আমাদের একটা ফ্রিকশনলেস পিস্টন আছে, ফ্রিকশনলেস পিস্টন, তার মানে আমি চাইলে যখন খুশি ভলিউমটাকে বাড়াতে পারি, ভলিউমটাকে কমাতে পারি। তাহলে এখন যদি ভলিউম বাড়িয়ে দেই সেক্ষেত্রে কি হবে, গ্যাসের প্রেসার কি বাড়বে না কমবে? আমার কথা কি শুনতে পাচ্ছ? কমবে। হ্যাঁ প্রেসার কমবে। তাহলে সেটা খুব সহজেই বোঝা যায় যে যদি আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে তার মানে তার নাম্বার অফ মলিকুলস আর সেম। এখন সেই নাম্বার অফ মলিকুল সেম রেখে যদি আমি তার ভলিউমটাকে বাড়িয়ে দেই সেক্ষেত্রে প্রেসারটা কমে গেল। এখন প্রেসার যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, যে তার এনার্জি কি কমে যাবে না, তার এই যে মলিকুলগুলো। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে, যে আইসোথার্মালি, তাহলে সেক্ষেত্রে এনার্জি যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে, টেম্পারেচারটাও কিন্তু কমে যাবে, কারণ ভলিউমটা বেড়ে গেছে। আমরা যেমন ওই জুল থমসন ইফেক্টের কথা বলেছিলাম, যদি কোনো একটা গ্যাসের আয়তন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি হয়, গ্যাসটা ঠান্ডা হয়ে যায়, তাই না? এটা ছিল তো আমাদের জুল থমসন ইফেক্ট, যে যখন আমরা ছোট্ট একটা ছিদ্রের মধ্য দিয়ে হাই প্রেসারে কোনো গ্যাসকে অনেক বড় একটা ভলিউমের মধ্যে ছেড়ে দেই তখন সেই গ্যাসটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। তাহলে এটা ছিল আমাদের জুল থমসন ইফেক্ট। তাহলে এইখানে আমরা হয়তো জুল থমসন ইফেক্টটা তো নিব না, কারণ আমরা ওই
হাই প্রেসার বা সরু ছিদ্র এটার কথা বলছি না, জাস্ট সিম্পলি চিন্তা করো একটা ওই যে ফ্রিকশনলেস পিস্টনের মধ্যে আমাদের কিছু গ্যাস আছে, সেই গ্যাসটাকে এক্সপ্যান্ড করছি, তাহলে সেক্ষেত্রে এক্সপ্যান্ড করলে ভলিউমটা বেড়ে গেল। তো ভলিউমটা বেড়ে গেলে তো সেই ক্ষেত্রে কি হবে, যে এর এনার্জি টোটাল ইন্টারনাল মানে কিছু পরিমাণ কাজ সংগঠিত হচ্ছে, কারণ ডিউ টু এক্সপ্যানশন অফ দ্য গ্যাস। তাহলে এক্সপ্যানশনের জন্য যদি কাজ সংগঠিত হয় তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি কি কমে যাবে। তাহলে টোটাল ইন্টারনাল এনার্জি কমে গেলে সেক্ষেত্রে কি টেম্পারেচার ফল করবে, একটা আরেকটার সাথে রিলেটেড। শুধু এটা চিন্তা করবা যে আমি যেভাবে বলছি যে তাহলে ভলিউমটাকে যদি আমি বাড়াতে চাই, বাড়িয়ে দিলাম, কি হলো, মলিকুলগুলো অনেক জায়গায় ছড়িয়ে পড়লো। তো মলিকুলগুলো যদি অনেক জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে স্বাভাবিকভাবে কি হবে, যে এর টেম্পারেচারটা ফল করার কথা। কিন্তু আমরা চাচ্ছি কি যে আইসোথার্মালি এটাকে করব, তাহলে উই নিড টু প্রোভাইড সাম এনার্জি ফ্রম আউটসাইড। তাহলে আমরা চাই এখানেও যে টেম্পারেচার ছিল এখানেও ঠিক একই টেম্পারেচার থাকবে, যে ভলিউমটা আমরা বাড়াবো, প্রেসারটার সাথে সাথে কমবে, কিন্তু আমরা চাই যে ওর টেম্পারেচারটা যেন ফিক্স থাকে। তার মানে কি, যতটুকু পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে, তার মানে যতটুকু পরিমাণ এনার্জি ইউজ হচ্ছে ঠিক ততটুকু পরিমাণ এনার্জি আমরা বাইরের থেকে সাপ্লাই করব, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু এর টেম্পারেচারটা ফিক্স থাকবে। তাহলে আইসোথার্মাল যে প্রসেসটা বললাম যে আইসোথার্মাল, তাহলে এখানে এই গ্যাসটাকে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই তাহলে এখানে আমরা দেখি চারটা যে প্রসেস আছে আমাদের এখানে। ফার্স্ট অপারেশন আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন, এই যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন। তো এই যে ঘটনাটা এটা আমরা এখানে দেখি, let T2, P1 and V1 be the temperature, pressure and volume respectively of the gas enclosed in the cylinder initially। মানে প্রাথমিকভাবে আমরা একটা সিলিন্ডার নিলাম ফ্রিকশনলেস পিস্টন দিয়ে করা, যার টেম্পারেচারটা T2 এবং প্রেসার P1 ভলিউম V1। তাহলে দ্য সিলিন্ডার ইজ প্লেসড ইন এ হিট রিজার্ভার, মানে এখন সিলিন্ডারটা এমন জায়গায় রাখা হলো যাতে সেখান থেকে কিছু পরিমাণ এনার্জি গেইন করতে পারে। তাহলে হিট রিজার্ভার এট দ্য হায়ার টেম্পারেচার T2। তাহলে T2 টেম্পারেচার যদি থাকে ওই গ্যাসের থেকে মানে রিজার্ভারের, তাহলে সেখান থেকে কিছু পরিমাণ হিট এনার্জি এই গ্যাসটা অ্যাবজর্ব করতে পারবে। নাও দ্য গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড আইসোথার্মালি অ্যান্ড রিভার্সিবলি সো দ্যাট দ্য ভলিউম ইনক্রিজেস ফ্রম V1 টু V2। তাহলে আমি যেটা বলেছি যে আইসোথার্মাল প্রসেসে আমরা কি করছি, এই গ্যাসটাকে ভলিউমটাকে বাড়াচ্ছি বা এক্সপ্যান্ড করার সুযোগ দিচ্ছি। সেই ক্ষেত্রে কি হবে, কিছু পরিমাণ now the gas is allowed to expand isothermally and reversibly so that the volume increases from V1 to V2। তাহলে AB represents the path of the process in the diagram, যেটাকে আমরা ওই প্রথম লাইনটা এই লাইন দিয়ে দেখাইছি যে আসলে এই প্রসেসটা কোথায় হচ্ছে বা কোন পাথ বরাবর হচ্ছে। সেক্ষেত্রে আস্তে আস্তে কি হবে, ভলিউমটা তো ড্রাস্টিক্যালি বৃদ্ধি পাবে না, সেক্ষেত্রে কি হবে, আমরা ভলিউমটা বাড়াচ্ছি সাথে সাথে প্রেসার আস্তে 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 ফল করছে এবং টেম্পারেচার মোটামুটি কনস্ট্যান্ট। যদি একবারেই চেঞ্জ করা হয় ভলিউমটাকে, মানে একদম পিস্টনটাকে আমি একদম এক টানে সরিয়ে দিলাম, ভলিউমটাকে বাড়িয়ে দিলাম, সেই ক্ষেত্রে কিন্তু এই রিভার্সিবল প্রসেস আর রিভার্সিবল থাকবে না। কারণ আমরা রিভার্সিবল প্রসেসের কথা কখন বলেছি, যে যেটা মানে লাস্ট সেমিস্টারেও কিন্তু বলেছিলাম যে রিভার্সিবল প্রসেস সেখানে ছিল কি, যে এটা মানে ইনফাইনিটেসিমাল স্মল স্টেপে যেতে হবে, যেটা মানে আনলিমিটেড সময় ধরে। আর ইরিভার্সিবল যে প্রসেসগুলো বলেছিলাম সেটা আমরা ইট ডাজন্ট ম্যাটার উইথ দ্য টাইম, যে তোমার কখন। আর রিভার্সিবল প্রসেস মানে কি, রিভার্সিবল প্রসেসটা হলো যে তুমি সামান্য একটু ভলিউম বাড়ালা, সামান্য একটু ভলিউম বাড়ানোর পরে তাহলে কি প্রেসারটা একটু কমবে, তাহলে তুমি যদি আবার ওই ভলিউমটাকে আবার ইনিশিয়াল স্টেজে নিয়ে যাও তাহলে কিন্তু প্রেসারটা আবার রাইজ করবে। তাহলে এই এরকম হলো রিভার্সিবল প্রসেস। তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমরা দেখি কি যে এখন রিভার্সিবল প্রসেসের জন্য আমরা এভাবে গ্যাসের ভলিউমটাকে এক্সপ্যান্ড করলাম, তাহলে ভলিউম এক্সপ্যান্ড করলে
যে কি হচ্ছে দেখো, AB represents the path of the process in the diagram work done since the process in operation 1 is isothermal। তার মানে কি আইসোথার্মাল, তার মানে হলো যে ডেল্টা ই এর পরিমাণটা তখন 0 হবে। আইসোথার্মাল প্রসেসে আমরা গত সেমিস্টারেও বলেছিলাম যে ওই যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো ছিল কি আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা ই ইকুয়াল 0, তারপরে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কিউ ইকুয়াল 0, এরকম করে করে কয়েকটা কন্ডিশন আমরা বলেছিলাম। তাহলে এখানে যেহেতু প্রসেসটা আইসোথার্মাল, তাহলে ডেল্টা ই ইকুয়াল 0 ইফ Q2 be the heat absorbed by the system and work W1 done by it according to the first law of equation delta E equal Q minus W। তাহলে আমরা ফার্স্ট ল যে ইকুয়েশনটা জেনেছি সেখানে ছিল কি ডেল্টা ই ইকুয়াল কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এখন এই যে প্রসেস, এই প্রসেসে আমি বলেছিলাম যে ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে, তাই না? ভলিউম এক্সপ্যানশনের জন্য কিছু পরিমাণ কাজ সংগঠিত হচ্ছে, আর সেই কাজটা কিভাবে সংগঠিত হবে, আমরা বাইরের থেকে যে পরিমাণ হিট সাপ্লাই করব, কারণ এইটা কিন্তু অটোমেটিক্যালি কি হওয়ার কথা ছিল, এনার্জি লুজ হওয়ার কথা ছিল, কারণ ভলিউম এক্সপ্যান্ড হতে গেলে সেক্ষেত্রে ওর কিছু পরিমাণ কাজ সংগঠিত হবে এবং টেম্পারেচারটা ফল করে যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা টেম্পারেচার ফল করতে দিব না, কারণ কি উই ওয়ান্ট দ্য সিস্টেম টু বি আইসোথার্মাল সো দ্যাট the volume increasing and we are supplying that amount of energy from the outside। তাহলে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে, that will be exactly the work done by the system। তাহলে এই সিস্টেম যে পরিমাণ এক্সপ্যানশনের কারণে এখান থেকে এই পর্যন্ত আসতে যতটুকু ভলিউম বৃদ্ধি পেল, সেই ভলিউম এক্সপ্যানশনের কারণে যে পরিমাণ কাজ সংগঠিত হবে তাই আমরা এখানে হিট অ্যাবজর্ব হিসেবে পাবো। তাহলে উই ক্যান ইজিলি রাইট ডাউন দ্যাট Q2 ইকুয়াল W, মানে আমাদের যে বলেছি কি এখানে Q2 পরিমাণ হিট অ্যাবজর্ব হচ্ছে, তাহলে যে পরিমাণ কাজ সংগঠিত হচ্ছে সেটার মানটাকে আমরা বললাম W। তাহলে W1 এই পার্টটার জন্য W1 বলছি, তাহলে Q2 ইকুয়াল W1। এখন আমরা জানি কি কাজ, ভলিউম এক্সপ্যানশনের জন্য কাজ কি পরিমাণ হয়, the work done due to expansion of volume is equal to RT ln V2 by V1, মানে ফাইনাল ভলিউম ডিভাইড বাই ইনিশিয়াল ভলিউম। আর এই যে আমাদের ইকুয়েশনটা ছিল যে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশনের জন্য ওয়ার্ক ডান কতটুকু, সেটা আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা এখানে ব্যবহার করেছি। তাহলে W1 ইকুয়াল RT মানে এখন আমাদের T2, কারণ ওখানে ধরে নিয়েছিলাম টেম্পারেচারটা T2, সরি। তাহলে RT2 ln V2 বাই V1। তাহলে এখন এই যে Q2 আর W1 দুইটাই সমান, তাহলে আমরা এখানে Q2 এর রিপ্লেসমেন্টটা লিখতে পারি এই RT2 ln V2 বাই V1। এরপরে যাই আমরা পরের স্টেপে। এই যে দেখো এখন এখানে অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসটা কি, যেখানে বাইরের থেকে কোনো হিট আর দেওয়া হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে, টেম্পারেচারটা কি ফল করে যাবে, তাই না? টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখব কি যে আমরা আর বাইরের থেকে কোনো এইবারে আর তাপ দিব না। তাহলে এই প্রসেসটা ছিল আইসোথার্মাল, যেখানে টেম্পারেচারটা সেম থাকবে, কিন্তু যখন আমরা অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের কথা বলছি তো সেই ক্ষেত্রে কি হবে, ভলিউমটা আমরা বাড়তে দিচ্ছি ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে বাইরের থেকে আর কোনো হিট আমরা দিব না, তার মানে কোনো এনার্জি বাইরের থেকে দেব না। তাই সেক্ষেত্রে কিউ ইকুয়াল 0। তাহলে দেখো এখানে কি বলছে, the gas at B is at temperature T2 and has the volume V2 under new pressure P2। তাহলে এখন এখানে আমরা যেটা দেখেছিলাম যে এইখানে আমাদের প্রেসার P1 ছিল, V1 ছিল ভলিউম, আর এইখানে এসে প্রেসার P2 এবং ভলিউম V2, কারণ এখান থেকে
নিচে যতই যেতে থাকবে প্রেসার কমতে থাকবে, তাহলে সেক্ষেত্রে যে ভ্যালুটা পেলাম সেটা হলো P2, আর ভলিউমটা এইদিকে যতই যাবা ভলিউম চেঞ্জ হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, তাহলে সেই ভলিউমটাকে V2 বলে দিলাম। ওকে, দেন the gas at B at a temperature T2 and has volume V2 under new pressure P2, the gas is now allowed to expand reversibly from volume V2 to V2 when temperature drops T2 to T3 along BC। যে কথাটা আমি একটু আগেই বলেছিলাম যে আমরা এখন আর বাইরের থেকে কোনো এই যে অ্যাডিয়াবেটিক প্রসেস, আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটাই বলেছিলাম যে যেখানে কিউ দ্যাট মিন্স বাইরের থেকে কোনো হিট এনার্জি সাপ্লাই করা হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ভলিউমটাকে এক্সপ্যান্ড করা হয় তো সেক্ষেত্রে কি হবে, ডিউ টু এক্সপ্যানশন কিছু পরিমাণ কাজ সংগঠিত হবে, তাহলে সে কাজ যদি সংগঠিত হয় আমরা বাইরের থেকে কোনো এনার্জি দিচ্ছি না, দেন দ্য সিস্টেম টেম্পারেচার উইল ফল। তাহলে সেক্ষেত্রে এইখান থেকে এই বি থেকে সিতে আসতে মানে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনের কারণে তার টেম্পারেচারটা কমে যাবে, এখানে যে টেম্পারেচার ছিল T2 সেই টেম্পারেচারটা ফল করে T3 তে চলে আসলো, আর ভলিউম আর প্রেসার যেটা আমরা এখানে পেলাম সেটা। তাহলে the gas at B is at temperature T2 and has the volume V2 under the new pressure P2. The gas is now allowed to expand reversibly from volume V2 to V3 when the temperature drops from T2 to T3 along BC। তাহলে এখন কি পরিমাণ কাজ সংগঠিত হবে, আমি যেহেতু বলেছি যে প্রসেসটা অ্যাডিয়াবেটিক, then there is no supply of heat, that means Q equal 0। তাহলে Q equal যদি 0 হয়, if W2 be the work done according to the first law, তাহলে সেই আবার একই সমীকরণ ডেল্টা E equal Q minus W, তাহলে এই Q equal 0 আমরা বলেছি অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে Q equal 0, then we can write down delta E equal minus W or minus W2 যেটা আমরা এখানে ধরেছি, তাহলে W2 equal minus delta E, জাস্ট ঘুরাই লিখলাম। এখন ডেল্টা ই তাহলে এই যে এখন এই যে CV ইন্টু T1 মাইনাস T2, তাহলে এই হলো আমাদের ইকুয়েশন। তাহলে T1 মাইনাস T2, এখানে T1 T2 পেলাম, কোথায় পেলাম, এটা তো হওয়া উচিত T2 T3, C2 ডেল্টা ই ইকুয়াল, তাহলে এইটা হওয়া উচিত T2 মাইনাস T3, আমাদের এখানে T1 এর কোনো গল্প নেই, তাহলে T2, তাহলে এইটা হবে অ্যাকচুয়ালি T3 মাইনাস T2। আচ্ছা, তাহলে এরপরে দেখো যতটুকু কাজ সম্পন্ন হচ্ছে ওর টেম্পারেচার ফল করে যাচ্ছে, এই কারণে ওর কাজ কতটুকু হলো সেটা আমরা হিসাব করে বের করলাম। এখন থার্ড অপারেশনটা কি, আবার সেই ফিগারে চলে যাই। এখন আমরা ভলিউমটাকে রিডিউস করব, তাহলে ওই যে সিলিন্ডার ছিল, সিলিন্ডারের পিস্টনটাকে যদি আমরা অ্যাডিয়াবেটিক্যালি আইসোথার্মালি যদি আমরা করতে চাই, কম্প্রেস করতে চাই, তাহলে কি হবে, আইসোথার্মালি তার মানে এখানে হিটের মানে টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, তাহলে এইখানে যে টেম্পারেচার ছিল, এখানে তো টেম্পারেচার T1 আছে, তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা আমি একটু ভুল লিখে ফেললাম। আচ্ছা, একটু পরে দেখছি আমরা যেটা বলতেছিলাম। তাহলে এখানে এই যে প্রেসার টেম্পারেচার এখানে ছিল T3, এখন এই যে আইসোথার্মাল প্রসেসের মাধ্যমে আমরা কি করছি, তাহলে এই টেম্পারেচার যা আছে সেই টেম্পারেচার কিন্তু আর চেঞ্জ হবে না, কিন্তু কম্প্রেস করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কম্প্রেস করতে গেলে কি হবে, এর প্রেসারটা বেড়ে যাবে, তাহলে ভলিউম চেঞ্জের কারণে কিছু পরিমাণ কাজ, এখন উই নিড টু পারফর্ম দ্য ওয়ার্ক অন দ্য সিস্টেম। আগে ছিল ভলিউম এক্সপ্যান্ড হয়েছে যে কারণে দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর এখন যেহেতু ভলিউমটা কম্প্রেশন হচ্ছে সেক্ষেত্রে দ্য ওয়ার্ক উইল বি ডান অন দ্য সিস্টেম, সে কারণে আমাদের কিছু পরিমাণ
কাজ সংঘটিত হবে তাহলে সেক্ষেত্রে কিছু পরিমাণ এনার্জি কি করতে পারবে, রিলিজ করতে পারবে, তাই না? এইখানে যে পরিমাণই ছিল যে অন দ্য সিস্টেম যদি কাজ হয় সেক্ষেত্রে এখন কিছু পরিমাণ এনার্জি চেঞ্জ হবে, তাহলে সেই এনার্জি চেঞ্জটা কতটুকু সেটা আমরা একটু দেখি। The third operation, now the cylinder is placed in contact with the heat reservoir at a lower temperature T1. The volume of the gas is then compressed isothermally and reversibly from V3 to V4. মানে তাহলে এখন ভলিউমটা আগে যা ছিল এই যে, তাহলে এই যে ভলিউমটা এবং প্রেসারটা যা ছিল সেখান থেকে আস্তে আস্তে কমে ভলিউম এখানে আসছে V4 এবং প্রেসারটা একটু রেজ করে P4 এ চলে আসছে। তাহলে এখন কাজ কতটুকু হলো, ডিউরিং দ্য কম্প্রেশন দ্য গ্যাস প্রডিউসেস হিট হুইচ ইজ ট্রান্সফার টু দ্য লো টেম্পারেচার রিজার্ভার। তাহলে আমরা বলেছি কি আগে ভলিউমটা এক্সপ্যান্ড হয়েছে যে কারণে কিছু কাজ সংঘটিত হয়েছে, দ্যাট ওয়াজ work done by the system. Now you are compressing the gas isothermally, so the work is done on the system. তাহলে সেক্ষেত্রে during the compression the gas produces heat which is transferred to the low temperature reservoir. Since the process takes place isothermally, এখানেও কিন্তু একই রকম delta equal 0 if Q1 is the heat given to the reservoir and W3 the work done on the gas. Using proper signs for Q and W we have minus Q1 equal minus W3, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি RT1 ln V4 by V3। তাহলে এই হলো আমাদের এই যে থার্ড যে স্টেপটা। এরপরে ফোর্থ স্টেপটা কি আছে, ফোর্থ স্টেপটা হলো কি এখন এই যে ভলিউম এবং প্রেসার V4 P4 এটা ছিল, তাহলে এখন যদি আবার আমরা অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করি, তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন মানে এখানে কোনো তাপের আদান প্রদান হবে না। তাহলে তাপের যদি আদান প্রদান না হয় তার মানে কিউ ইকুয়াল 0। তাহলে কিউ ইকুয়াল 0 সেক্ষেত্রে কি হবে, ভলিউমটা আরো কম্প্রেস করতে গেলে তাহলে সেক্ষেত্রে প্রেসারটা আরো বেড়ে যাবে। তাহলে আরো যদি বেড়ে যায় সেক্ষেত্রে এর যে এনার্জিটা কি হচ্ছে দেখো, থার্ড ফোর্থ, the gas with the volume V4 and temperature T1 at D is compressed adiabatically along dA until it regains the original state, that is the volume of the system becomes V1 and temperature T2. তাহলে এখন কতটুকু কাজ সম্পন্ন হচ্ছে, in this step work is done on the system and therefore এখানেও কিন্তু এই যে ফোর্থ স্টেপটাও কিন্তু work is done on the system। কি কারণে, যেহেতু ভলিউমটা ডিক্রিজ করা হচ্ছে, পিস্টনটাকে প্রেস করে বাইরের থেকে কিছু পরিমাণ কাজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সিস্টেম ভলিউমটাকে কম্প্রেস করছি বা প্রেসারটা বেড়ে যাচ্ছে। ইন দিস স্টেপ ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম অ্যান্ড দেয়ারফর বিয়ার্স দ্য নেগেটিভ সাইন। আগেরটাও নেগেটিভ সাইন ছিল, এটাও নেগেটিভ সাইন ছিল, কারণ কম্প্রেশন মানেই হলো যে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, then the work will be negative. If it is denoted by W4 we can write minus W4 equal minus CV T2 minus T1। তাহলে এই হলো আমাদের ইকুয়েশন। এখন পুরো একটা সাইকেল আমরা কমপ্লিট করলে কি পরিমাণ কাজ সম্পন্ন হবে, নেট ওয়ার্ক ডান ইন ওয়ান সাইকেল। তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথমে আইসোথার্মাল এক্সপ্যানশন হচ্ছে, তারপরে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হচ্ছে, তারপরে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন আইসোথার্মাল কম্প্রেশন হচ্ছে, তারপরে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে। তাহলে আমরা যে কাজের ডেফিনিশন অনুযায়ী বলেছি যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম উড বি পজিটিভ and work done on the system would be negative। তাহলে এখানে W1 plus W2 minus W3 minus W4, তাহলে পুরো সাইকেলটা কমপ্লিট করলে কতটুকু পরিমাণ কাজ সম্পন্ন হবে সেটা আমরা এখানে দেখলাম। তাহলে প্রত্যেকটা স্টেপে W1 W2 W3 W4 এই ভ্যালুগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করেছি, তাহলে সেইগুলো এখানে লিখে দিলাম RT2 ln V2 V1 আর CV T2 minus T1 RT, এই যে টার্মটা। তাহলে চারটা স্টেপে কত পরিমাণ কাজ সম্পন্ন হচ্ছে সেটা। তাহলে এখন ফাইনালি আমরা কি পাই, এই দুইটা টার্ম ভ্যানিশ হয়ে যাচ্ছে। দেখো CV T2 minus T1
মাইনাস সিভি টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এই দুইটা টার্ম ক্যান্সেল হয়ে যায়, থাকে শুধু আর টি টু লন ভি টু বাই ভি ওয়ান প্লাস আর টি ওয়ান লন ভি ফোর বাই ভি থ্রি। তাহলে এই হলো টোটাল ওয়ার্ক ডান অন দা ওয়ান সাইকেল। একটা সাইকেল যদি সম্পন্ন হয় তাহলে কি পরিমাণ কাজ হবে সেটা আমরা এখান থেকে পেলাম। I think I do not have more time, so নেট হিট এটা একটু বড়। ঠিক আছে, তাহলে আজকে আর বাড়াবো না। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে দেন ইউ আর ওয়েলকাম টু আস্ক। আমার মনে হয় একটাই যে ভুল করছিলাম, আমি টাইপটা আবার করছি, আগেরটা ঠিকই ছিল, তো সেক্ষেত্রে ওইটা আমি কারেকশন করে আবার তোমাদেরকে দিব।